ওসমান হাদি যতই ভারত বিদ্বেষী বক্তৃতা দিয়ে সে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুক, সেটা মাতৃভূমির জন্য করেছে। তুমি এখন একজন অভিযুক্ত ব্যক্তি হয়ে ভারতের মাটিতে বসে মিডিয়ার সামনে বলছো যে জামাত শিবির তো পালিয়েছে বাংলাদেশ থেকে, জামাতের কোনো নেতা পালিয়েছে বাংলাদেশ থেকে, তো ভোটে লড়ে কিছু মানুষের ম্যান্ডেট পেয়েছে, হোক তারা ভারত বিদ্বেষী, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছে, কিছু মানুষ তাদেরকে সমর্থন করছে, তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি। এরা হচ্ছে সমাজের কুচক্রী, এরা বেসিক্যালি দেশের শত্রু, এরা বেসিক্যালি ভারতের শত্রু। এবং প্রথম থেকে কাজটা ছিল দুই দেশের সম্পর্ককে নষ্ট করা। অবশ্যই সে একটা জামাত শিবির একটা ধর্মে বিলং করতেই পারে, সবাই ধর্মকে নিয়ে বিশ্বাসে রেখে আস্থা রেখে সে আদর্শে বিলং করতেই পারে, সে কি আমার শত্রু হবে? তার মোকাবিলা তবে পররাষ্ট্রনীতি কূটনীতিতে তাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের মাটিতে ভারত পাশে থাকবে এবং সেজন্যই ভারত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তদন্তের মুখোমুখি তারা চালিয়ে যাচ্ছে। চক্রান্ত কাজ করেছে, যে চক্রান্ত যে চক্র কাজ করে, চক্রান্ত তো চক্র, মানে একা দ্বারা তো কিছু হয় না। একজন গুলি চালানো তাদের হাজার বড় চক্র। দুই দেশের বাংলাদেশে কারা কেউ যদি কোনো অশান্তির পরিবেশ গড়ে তুলতে চায়, আমরা প্রথম কলকাতা সর্বদা সব সময় প্রতিনিয়ত প্রতিবাদে সোচ্চার থাকবো। তার কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক মানে মানুষে মানুষের সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন ইন্ডিয়াতে কিন্তু গ্রেফতার হয়েছে ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন তাকে যখন কারাগারে ট্রান্সফার করা হয়, তখন সাংবাদিকদের প্রশ্নে শুটার ফয়সাল একটি কথাই বারবার বলতেছে যে এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। প্রিয় দর্শক, সেখানে সাংবাদিকরা একটা কথাই বারবার বলতেছে যে জামাতের কোন লোক এই কাজে জড়িত। বিএনপির কথা কোনো সময় বলে নাই সাংবাদিকরা। এতে বোঝা যাচ্ছে সাংবাদিকরাও একটা কিছু করতে চেয়েছে সেখানে। যদি জামাতের কারো নাম বলে তাহলে তোলপাড় হয়ে যাইতো। প্রিয় দর্শক, আমি সেদিকে আর কথা বলবো না। আসলে কি বাংলাদেশে হাদি হত্যার মূল আসামি কি ঘুরে বেড়াচ্ছে, নাকি শুটার ফয়সাল এগুলা মিথ্যা কথা বলতেছে? প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি, তাদের কথাগুলো শোনাচ্ছি। তাদের কথাগুলো শুনলে আপনারা টোটালি ক্লিয়ার হবেন যে আসলে কি বাংলাদেশে হাদি হত্যার মূল আসামি কি বাংলাদেশে আছে কিনা। তাদের লাইভ ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখার পরে ভিডিওটি আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো আগে শুনে আসি। ওসমান হাদি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লড়াকু এক নেতা, ছাত্র নেতা, যুব নেতা, যার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্বাচনের আগে এক ভয়ঙ্কর অশান্তিতে পরিণত হয়েছিল বাংলাদেশ। সংবাদ মাধ্যমের অফিস ভেঙে চুরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানুষ রাস্তায় নেমেছিলেন, বিক্ষোভ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, আগুন জ্বালানো, মানে অবশ্যই অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলন, নির্বাচনের বিরোধিতা করা, ভারত বিরোধিতার জিগির তোলা, একাধিক ঘটনা। পরবর্তীতে এই ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম মূল দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স এসটি অবশ্যই বাংলাদেশের গোয়েন্দাদের প্রয়োজনীয় তথ্য এবং ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতার একসঙ্গে যুক্তভাবে এই অপারেশন দুই হাদি হত্যাকারীকে গ্রেফতার করা, তাদের আদালতে তোলা। বিচার প্রক্রিয়া চলছে, 2 সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যে এই ফয়সাল করিম মাসুদ প্রথমবার মুখ খুললেন এবং দাবি করলেন, বিস্ফোরক বললেন, স্বীকার করলেন ওসমান হাদির হত্যাকাণ্ডের সময় তিনি বাংলাদেশে ছিলেন, কিন্তু তার দাবি তিনি শুটার নন, তার দাবি তিনি গুলি চালাননি। এবং এটাও সত্যি যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তাতে মাসুদকে গুলি চালাতে দেখা যায়নি। তাকে দেখা গিয়েছে কিন্তু গুলি চালাতে নাকি দেখা যায়নি, নাকি নয় দেখা যায়। এখনো এমন ফুটেজ তদন্তকারীরা প্রকাশ্যে আনতে পারেন। ঠিক কি বললেন মাসুদ? কিভাবে বিতর্ক এই সামগ্রিক বিষয় নিয়ে, এর পেছনে আরো কোনো বড় চক্রান্ত আছে কিনা, কিভাবে চলছে তদন্ত, এই সামগ্রিক বিষয় নিয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস, আপনাকে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে আসি। এই যে মাসুদ দাবি করলেন এবং তার দাবির মধ্যে কিন্তু স্পষ্ট এই পুরো হত্যাকাণ্ডের পেছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে, ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে, এবং তিনি আঙুল তুললেন সেদেশেরই কিছু সংগঠনের বিরুদ্ধে, নাম না করে সরাসরি আঙুল উঠল জামাতের বিরুদ্ধে। তাহলে কি মনে হয় এটা জামাতের চক্রান্ত ছিল? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য ভোটের আগে বাংলাদেশকে অস্থির করে দেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত, যে চক্রান্তের গন্ধ আমরা বারবার প্রথম কলকাতায় আশঙ্কা প্রকাশ করেছি যে এরকম কিছু ঘটে থাকতে পারে, সেটাই কিছু সত্যি? কি বলবেন? দেখো, প্রথমেই বলি ওসমান হাদিটা কি। ওসমান হাদি হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক, তরুণ তুর্কি শিক্ষিত এক ছাত্র নেতা। ওর বক্তৃতাতে বহুবার ভারত বিদ্বেষী বক্তব্য শোনা গেল। আমরা যখন প্রথম কলকাতার প্ল্যাটফর্মে এই বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনায় বসছি বা করছি, আমি প্রথম থেকেই বলেছি ওর মাতৃভূমির জন্য আন্দোলন গড়ে তুলছে, তার বক্তব্য রাখছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। সে একজন বাংলাদেশের ভূমিপুত্র। যতদূর জানি তার জন্মস্থান বরিশাল জেলায়। আমারও পূর্বপুরুষরা বরিশালের মানুষ। একজন ছাত্র নেতা হিসেবে আমি একজন যুবক, অবশ্যই তার সেই তরুণ তুর্কি নেতার আচরণটা, ছাত্র নেতার বক্তৃতাটা আমারও ভালো লাগে। এখন প্রশ্ন হচ্ছে তাকে কেন খুন করা হলো, কারা খুন করলো, কি
অভিপ্রায় ছিল, কোন অভিসন্ধি ছিল? সে তো বাংলাদেশের মানুষের অধিকারের দাবিতে সে গলা ফাটাতো, চিৎকার করত, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিত, মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করত তার দেশের মানুষের জন্য। তার দেশের মাটিতে দাঁড়িয়ে তাকে খুন করা হলো। ওসমান হাদিকে খুন যারা করেছে, যাদের মস্তিষ্ক প্রসূত এই কৌশল, এই নোংরামো, এই হত্যা ঘটানোর চক্রান্ত, আমি আগেও বলেছি, আজও বলছি, ওসমান হাদি যতই ভারত বিদ্বেষী বক্তৃতা দিয়ে সে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুক, সে তার মাতৃভূমির জন্য করেছে। আমি যদি আমার দেশের সাথে দাঁড়িয়ে কোনো মানুষকে আমার বক্তব্য সমর্থনে আনতে চাই, সেখানে যদি বাংলাদেশ বিরোধী বা পাকিস্তান বিরোধী বক্তব্য হয়, আমাকে তো অন্য কেউ বিরোধিতা করতেই পারে, কিন্তু আমি আমার দেশের মাটির জন্য করছি। হাদি সেটা করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের STF গত 8ই মার্চ ভোর রাতে আলমগীর হোসেন এবং ফয়সাল করিম মাসুদকে যে গ্রেপ্তার করেছে, আমাদের গোয়েন্দা বিভাগ, বিদ্বেষ তো আছে, বিদ্বেষ ছড়ানো হয় যে ভারত নাকি এদেরকে পুষছে। ভারত সরকার প্রথম থেকে বলে এসেছে বাংলাদেশে একটি নির্বাচিত, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, বাংলাদেশের মানুষের পাশে, বাংলাদেশ সরকারের পাশে ভারত সরকার থাকবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 8ই মার্চ তারা ধরা পড়েছে। কোথা থেকে এসছে, কিভাবে এসছে, কোন বর্ডার দিয়ে এসছে, কাদের চোখকে ধুলো দিয়ে এসেছে, ধরা পড়েছে। এখন তারা বলছে আমি গুলি করিনি, এর কোনো তথ্য প্রমাণ নেই। তাহলে ভাই তুমি পালিয়ে আসলে কেন? তুমি এখন জামাতের নামে বলছো, বিএনপির নামে বলছো, তুমি দেশে দাঁড়িয়ে হাদিকে হত্যার প্রতিবাদে সরব হওনি কেন? তোমাকে পালিয়ে আসতে হয়েছে কেন? জামাত শিবিরও বাংলাদেশের মানুষের জন্য কথা বলে, বিএনপিও বাংলাদেশের মানুষের জন্য কথা বলে, আওয়ামী লীগও বাংলাদেশের মানুষের জন্য কথা বলে, কিন্তু আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। কারণ কি? বাংলাদেশের মানুষ সেটা জানে, গোটা বিশ্ব জানে, গোটা বিশ্বের সংবাদপত্র জানে। তোমাকে পালিয়ে আসতে হয়েছে কেন? সবকিছুকে ঘেঁটে দেওয়া একটা সুস্থির সরকার এসছে, সুনিশ্চিত গভর্নমেন্ট এসছে, তাদের কর্মপন্থা, তাদের চিন্তা ভাবনা, প্রশাসনিক পদক্ষেপ যখন একটা সুস্থির বাংলাদেশের দিকে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা সুনিশ্চিত জীবন এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম, কার্যকারিতা চলছে, তখন তুমি জামাতের কিছু সমর্থক তো সে দেশে আছে, তারা তো কিছু সিট পেয়েছে, তারা তো ম্যান্ডেট পেয়েছে, তারা সরকারে না যাক, তুমি জামাত বিএনপির নাম করে দিচ্ছ, মানুষকে বিভ্রান্ত করছো। এ তো খুনির চাইতেও বেশি। তোমাকে পালিয়ে আসতে হয়েছে কেন? তার মানে আপনি বলতে চাইছেন ভয়াবহ শাস্তি প্রদান করতে হবে। ভারতের মাটিতে দাঁড়িয়ে এখন তুমি জামাত বিএনপির নামে বলছো, ভারতের মাটিটা কি ব্যবহার করার জায়গা? শেখ হাসিনা এখানে আশ্রয় রয়েছে, শেখ হাসিনা এখানে আশ্রয় রয়েছে, সেখানে দাঁড়িয়ে এখান থেকে সে রাজনৈতিক কর্মপন্থা পরিচালনা করছে। শুধু ভারতের মাটিকে ব্যবহার, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। অন্যায় করেছে অভিযুক্ত অবশ্যই আইনের মধ্যে আসবে। গতকালকে তো আদালতে বলা হয়েছে কেন্দ্রীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এদের বিরুদ্ধে তদন্ত করবে, আদালত নির্দেশ দিয়েছে। তোমাকে গুলি চালাতে দেখা যায়নি, তুমি ওখানে ছিলে, বাংলাদেশে সেই সময় ছিলে, 12 ডিসেম্বর ছিলে। তুমি ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছ কেন? আমি দুবাইতে অবস্থান করছি, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ কেন? ঘটনাটা ঘটিয়ে দিয়ে গুলি হয়তো তুমি চালাওনি, তোমাকে দেখা যায়নি, তথ্য প্রমাণ নেই, তোমাকে চলে আসতে হয়েছে কেন? দুটো সংবাদপত্রের অফিস জানালো কারা দাঁড়িয়েছিল? যেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, নজরুল গীতি গাওয়া হয়, যেখানে সঙ্গীত চর্চা হয়, বাংলার সংস্কৃতি যেখানে পূজিত হয়, সেগুলোকে ভাঙচুর করেছে। কি কারণ ছিল? কিন্তু বাংলাদেশের মানুষ সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি এখন একজন অভিযুক্ত ব্যক্তি হয়ে ভারতের মাটিতে বসে মিডিয়ার সামনে বলছো যে জামাত শিবির তো পালিয়ে আসেনি বাংলাদেশ থেকে, জামাতের কোনো নেতা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে? তারা তো ভোটে লড়ে কিছু মানুষের ম্যান্ডেট পেয়েছে, হোক তারা ভারত বিদ্বেষী, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছে, কিছু মানুষ তাদেরকে সমর্থন করছে, তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি। এরা হচ্ছে সমাজের কুচক্রী। কি এদের ধ্বংস করে ফেলা উচিত। দেখুন, একটা বিষয় যে আপনার আলোচনা থেকে যেটা স্পষ্ট, যে জামাত, অন্য কোনো সংগঠন, বিএনপি, আওয়ামী যারাই থাকুক না কেন, তারা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কাজটা করে। ভারত বাংলাদেশ সম্পর্কের সুষ্ঠু তার জন্য কাজটা করেনি। তাদের চক্রান্ত ছিল, এই হত্যাকারী হোক, ষড়যন্ত্রকারী হোক, যারাই থাকুক, তাদের কাজটাই ছিল বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা, অশান্তির বাতাবরণ তৈরি করা, একদমই অন্তর্বর্তী সরকারকে প্যাচে ফেলা, নির্বাচন ঘটতে না দেওয়া, অন্যায়। জামাত এবং বিএনপি কোন দুর্ঘটনা ঘটিয়েই ভারতে চলে আসুন কেন? ভারতের মাটিতে বসে বাংলাদেশে তখন মানুষরা একটা বিরূপ প্রতিক্রিয়া দেন। তুমি দুবাইতে দেখিয়েছিলে, দুবাইতে ছিল না কেন? মিথ্যার আশ্রয়ে মানুষকে বিভ্রান্ত করা। তুমি সোশ্যাল মিডিয়া দেখাচ্ছ দুবাইতে আছি, ধরা পড়লে তুমি বন্যায়। এরা বেসিক্যালি দেশের শত্রু, এরা বেসিক্যালি ভারতের শত্রু। এবং প্রথম থেকে কাজটা ছিল দুই দেশের সম্পর্ককে নষ্ট করা। অবশ্যই সে একটা জামাত শিবির একটা ধর্মে বিলং করতেই পারে, সবাই ধর্মকে নিয়ে বিশ্বাসে রেখে, আস্থা রেখে সে আদর্শে বিলং করতেই পারে। সে কি আবার শত্রু হবে? তার মোকাবিলা হবে পররাষ্ট্রনীতি, কূটনীতিতে। জামাত শিবিরের নেতা কি কেউ পালিয়ে আসছে বাংলাদেশ থেকে, ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে আধিপত্যের পরে? তুমি এখানে বসে বলছো জামাত শিবির বিএনপি যুক্ত হতে পারে? এই জাতীয় কুচক্রীদের চিহ্নিত করতে হবে বাংলাদেশের মাটিতে। এই জাতীয় কাজ যারা করবে, যাদের মস্তিষ্ক প্রসূত এই জাতীয় ঘটনা বাস্তবে ঘটবে, তাদেরকে ছিঁড়ে ফেলতে হবে, ধ্বংস করে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে এই জাতীয় কীটদের আইনের দরজায় এনে সঠিক বিচার করে তদন্তের মুখোমুখি এনে কঠিন সাজা দিতে হবে। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের জীবন জীবিকা, দৈনন্দিন জীবনকে সুনিশ্চিত করার জন্য যারা রাজনীতি করেন, তারা দেশের জন্য, সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতি করেন। তার সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু খুন খারাপি, কৌশল, চক্রান্ত যারা করবে তাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের মাটিতে ভারত পাশে থাকবে এবং সেজন্যই ভারত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তদন্তের মুখোমুখি তারা চালিয়ে যাচ্ছে।
হয়েছে, গতকালকে 12 দিনের আবার জেল কাস্টডি দেওয়া হয়েছে, 2রা এপ্রিল তোলা হবে। এনআইএ তদন্ত যাতে করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, আদালতে বলা হয়েছিল। এসটিএফ সূত্রে খবর তারা এই দায় স্বীকার করেছে, যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছে নানান কথা, সেগুলো আমার মনে হয় বিভ্রান্ত করার জন্য। তদন্তের মধ্য দিয়ে সম্পূর্ণ সঠিক তথ্য কিন্তু উঠে আসবে, সেটা তদন্তকারীরা যেমন মনে করছে, আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী ছিলাম উভয় পক্ষের কথা আমরা শুনেছি, জেনেছি। আমরা একেবারে নিশ্চিত এখান থেকে প্রকৃত দোষী অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে উদ্ঘাটিত হবে। একদমই, মানে যেটা এই যে দুই অভিযুক্তকে ধরা হয়েছে বা চক্রান্তকারীকে ধরা হয়েছে, এই বিষয়টা শুধু ধরা নয়, এর পেছনে আমরা বহুবার প্রথম কলকাতার মধ্যে আলোচনা করেছি, এর পেছনে ভয়ঙ্কর চক্রান্ত কাজ করেছে। যে চক্রান্ত একটা যে চক্র কাজ করে, চক্রান্ত তো চক্র, মানে একার দ্বারা তো কিছু হয় না। একজন গুলি চালানো দাদা হয় না, বড় চক্র। তাহলে যে দলেরই হোক, আমরা কোনো নির্দিষ্ট দল নয়, আওয়ামী, বিএনপি, জামাত, এনসিপি, কোনো দল না। আমরা বারবার কথা বলেছি, কথা বলে চলেছি বাংলাদেশ ভারতের মানুষের জন্য, দুই দেশের বাংলাদেশে কারা কেউ যদি কোনো অশান্তির পরিবেশ গড়ে তুলতে চায়, আমরা প্রথম কলকাতা সর্বদা সব সময় প্রতিনিয়ত প্রতিবাদে সোচ্চার থাকবো। তার কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক মানে মানুষের সম্পর্ক, মানুষের সুন্দর সুনিশ্চিত জীবন অধিকার লড়াইয়ের দাবিতে প্রথম কলকাতা প্রথম থেকে যেমন কথা বলছে, আজও কথা বলবে, আগামীতেও কথা বলবে। এবং পরবর্তী সেটা একদমই স্পষ্ট যে আমরা বারবার যেটা বলেছি, এই যে চক্রান্ত কাজ করেছে, এই চক্রান্তটাই শুধু বাংলাদেশের অস্থিরতা নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার জন্য। গতকাল এই মাসুদ যা বললো, মাসুদের কথা যদি আমরা সারাংশ করি, সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে যে কেউ হামলা চালিয়েছে। যে দুটো দল এখন ক্ষমতার অলিন্দে রয়েছে, বিএনপি এবং জামাত, তার দিকে আঙুল তুলছে এবং সে বলছে ভারতের মাটিতে বসে। স্বাভাবিকভাবেই দেখুন, বাংলাদেশের মানুষ এই দুই দলকে ক্ষমতায় কোনোভাবে সরকার ও বিরোধী পক্ষ ভোট দিয়েছে, এদের বিরুদ্ধে চক্রান্ত। আবার ভারতের মাটি থেকে বসে ভারত বাংলাদেশ সম্পর্কের বিরুদ্ধে চক্রান্ত, মানে একটা যে চক্র কাজ করছে, এটাই বোধহয় আমাদের দুই দেশে তদন্তকারীদের এখন বড় চ্যালেঞ্জ, চক্রটাকে খুঁজে বার করা। কেন চক্রটাকে তো খুঁজে বার করতেই হবে। তুমি যদি একটা কথা বলো, আজকে এরা যে কথা বলছে অভিযুক্ত হওয়ার পর যে জামাত এবং বিএনপি যুক্ত থাকতে পারে, এরা অভিযুক্ত হওয়ার পর এই প্রশ্ন তুলছে, তোরা দেশ থেকে পালিয়ে আসলি, জামাত এবং বিএনপি কে বাংলাদেশের মানুষকে ম্যান্ডেট দেয়নি? বাংলাদেশের মানুষকে এত বোকা? তুই কোন মহারথী? তুই যদি খুন করে না থাকিস, শুট আউট করে না থাকিস, এর মধ্যে ইনভলভ না থাকিস, তুই ইন্ডিয়াতে চলে আসলি কেন মেঘালয় দিয়ে? ভারতের গোয়েন্দা বাহিনী এখন তুই বাংলাদেশের ম্যান্ডেট পাওয়া সরকার বিরোধী পক্ষ, তুমি দিকে আঙুল তুলছো? বাংলাদেশের মানুষ কি এত বোকা? এবং দেখুন, যে দেশে এসে থাকলো সেই যাতে এমন ভাবে থাকলো যাতে দুই দেশের সম্পর্ক খারাপ হয়, যাতে বলতে পারে, মানে কিছু মানুষ বলতে পারে ভারতের মাটি ব্যবহার করে জঙ্গিরা আশ্রয় পায়, এইটা যাতে বলার সুবিধা হয়। মানে এখানেও যখন ভারত বাংলাদেশের সম্পর্ক সরকারি পর্যায়ে একটা নতুন উদ্ভাবনী পরিবেশ তৈরি করছে সব ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় কি মানসিকতা, চক্রান্তকারী খুনি এখানে দাঁড়িয়েও তারা ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করার জন্য জামাত শিবিরের দিকে, বিএনপির দিকে আঙুল তুলছে। এদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। তুইও বাংলাদেশের সন্তান, আমিও বাংলাদেশের সন্তান ছিল, সে তো কাউকে গুলি করতে যায়নি। সে যতই ভারত বিদ্বেষী কথা বলুক, সে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পেতে চেয়েছিল, সমর্থন পেতে চেয়েছিল। কথা বলার অধিকার, গণতান্ত্রিক ভাবে তার মত প্রকাশের অধিকার সব জায়গায়, গোটা পৃথিবীতে সব জায়গায় সমানভাবে থাকা উচিত। একদমই পরমাশেষ, মানে এই যে হাদি হত্যারা ভয়ঙ্কর চক্রান্ত কাজ করেছে, আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র একজন যুব নেতাকে খুন নয়, এর পেছনে ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার, আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাওয়ার, বাংলাদেশকে অস্থির করার ভয়ঙ্করতম চক্রান্ত। যে রাজনৈতিক দল করে, যে মানুষ করে থাক, সে বিএনপি হোক, আওয়ামী হোক, এনসিপি হোক, জামাত হোক, যারাই হোক, তারাই ভারত বাংলাদেশের মানুষের শত্রু, তারাই বাংলাদেশের মানুষের শত্রু। তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে না, তারা চক্রান্তকারী, তারা ষড়যন্ত্রকারী, তারা দোষী, তারা খুনি, তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত বা ধ্বংস করা উচিত। একদমই তাই। কোনো ছাড় নেই। এই জাতীয় এরা কীট, এরা সমাজের কীট, এরা কোনো মানুষের ভালো চায় না, নিজের ভালোই চায় না। নিজের ভালো চাইলে তাদেরকে পালিয়ে থাকতে তো। আমাদের লড়াই এইসব কীটের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, চক্রান্তকারীদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে জারি থাকবে। আমরা এরকম ঘটনা আলোচনা আবার তুলে আনবো এবং প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো কিভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে নষ্ট করার জন্য এইরকম কিছু ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী কাজ করে চলেছে। বারবার দুই দেশের সম্পর্ক, দুই দেশের মানুষের সম্পর্ক নষ্ট করে এই হত্যাকারীরা নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। আমাদের প্রিয় দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, তাদের কথাগুলো কতটুকু ভালো লেগেছে, তারা যে কথাগুলো বলেছে হাদি হত্যা নিয়ে, সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।